আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া আরও 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুর সদর থানার মেঘনা নদীতে নোঙর করা অবস্থায় ছিল মালবাহী জাহাজ এমভি আল বাখেরা। পুলিশ জানায়, সোমবার দুপুরের পর 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলাদা আলাদা কক্ষ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। এছাড়া 3 জনকে উদ্ধার করা হয় মুমূর্ষু অবস্থায়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শত্রুতা থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও জানিয়েছে পুলিশ। এই জাহাজটি গতকালকে আনুমানিক 10:30টার দিকে চট্টগ্রাম থেকে সেলিং করে আসছে ইউরিয়া সার নিয়ে। আমরা এসে দেখতে পারলাম যে 5 জন জায়গায় ডেড এবং 3 জন মুমূর্ষু অবস্থায়। এখানকার যে নৌ পুলিশ আছে বা এখানকার যে পুলিশ আছে তারা তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। খবর পেলাম যে আপনার আলবক্তিয়ার এই জাহাজটা থেকে ডাকা দিয়েছে। তো ডাকাতি হওয়ার পরে আমরা ওই খবরের পরে আমরা ওইখান থেকে আমরা চিন্তাধারা করলাম যে যেহেতু এখানে খবর এসেছে, এখানে আমার থাকার কোনো জায়গা না, আমরা ডাইন সাইডে চ্যানেলে থেকে জাহাজটা নোংর করে ওখান থেকে ট্রলার নিয়ে আমরা এই জাহাজের গায়ে আসছি। আসার পরে দেখি যে এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সব সেকেন্ড ইনস্টিটিউশন যারা ছিল, স্যারেরা ছিল, এখানে এসে দেখছি। এবং আমরা আসার পরে তাদের কাছ থেকে শুনলাম যে 8 জন স্টাফ, 3 জন বেঁচে আছে আর 5 জন জায়গায় স্পট ডেড হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে এবং ভিন্ন ভিন্ন রুমে পাওয়া গেছে। কোনো মৃতদেহই আমরা একত্রে পাইনি। এর বেশি আমরা এখনও কোনো পরিচয় পাইনি। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব। চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। স্থানীয়রা এমনটি বললেও পুলিশ বলছে এটিতে কোনো সার ছিল না। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সহ তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 14 গ্রামের বাতিশা এলাকায় আব্দুল হাই কানু নামে ওই ব্যক্তি আগস্টের গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার নিজ এলাকায় ফিরলে ঘটনাটি ঘটে। এ সময় গ্রামের কিছু লোক তাকে জুতার মালা পরিয়ে আবারও এলাকা ছাড়তে বাধ্য করে। রোববার দুপুরে 14 গ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকাবাসী জানান, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। দেশের রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান, বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয়, 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন, এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা আমি ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হয়েছে, এইটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের
মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি। চাঁদপুরে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ঘটনা সম্পর্কে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদেরকে জানাবেন। ফারজানা, গতকাল চট্টগ্রাম থেকে ইউরিয়া সার বোঝাই MV আল বাকারা একটি লাইটার জাহাজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যরাতে চাঁদপুর নৌসীমানায় আসলে দুর্বৃত্তরা এই লাইটার জাহাজে প্রবেশ করে তাদেরকে আসলে এলোপাথারি আসলে কুপিয়েছে। সেই তাদেরকে অতিরিক্ত হামলায় প্রথমেই এখানে 5 জনের মৃত্যু হয়। এখানে গুরুতর আহত অবস্থায় আরো 3 আহত হয়। তাদেরকে নৌ পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় আরো 2 জন মৃত্যুবরণ করেন। এখন বর্তমানে একজন চিকিৎসারত আছে। তো এখানে নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ কিন্তু প্রাথমিক সূত্র তারা তদন্ত করছে। আমাদেরকে যদিও আমরা ভিতরে প্রবেশ করতে এখনো পর্যন্ত দেয়নি, তবে নৌ পুলিশ সুপার আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মধ্যরাতে এখানে দুর্বৃত্ত বলতে আসলে পূর্ব শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কি পরিমাণ ভিতরে আসলে ক্ষয়ক্ষতি কিংবা লুট হয়েছে সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়ে নেই। এছাড়া কিন্তু আশেপাশে বেশ কিছু জাহাজ রয়েছে, সেই জাহাজের স্টাফরা আমাদেরকে জানিয়েছে যে ডাকাত দল তারা কিন্তু মূলত আসলে এই অতর্কিত হামলার সাথে ঘটনার সাথে কিন্তু জড়িত হতে পারে। তো তাদেরকে দেশীয় অস্ত্র আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়, সেই জখমের কারণে তারা এই মৃত্যুবরণ করেন। যারা মৃত্যুবরণ করেন প্রত্যেকে কিন্তু মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের আলাদা আলাদা রুম থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সরকারি জেলা হাসপাতালে একজন চিকিৎসাধীন আছে, বাকি 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো ঘটনাস্থলে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ অন্যান্য যে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তারা ইতিমধ্যে আমাদেরকে এখানে ব্রিফিং করেছেন। তো পরবর্তীতে তারা প্রাথমিক তদন্ত শেষে সব পরে আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। এদিকে সড়ক দুর্ঘটনায় নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে টানা 3 ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নার্সিং ছাত্র সমাজের ব্যানারে সকালে ক্লাস এবং পরীক্ষা বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নামেন CRP নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মিছিল নিয়ে মহাসড়কের শিমুলতলায় অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধের কারণে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে কলেজ প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগামী রোববার পর্যন্ত ঠিকানা পরিবহনের কোনো বাস ঢাকা আরিচা মহাসড়কে চলবে না এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাসে 3 ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শনিবার ঢাকার মহাসড়কে ঠিকানা পরিবহনের বাস চাপায় নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহত হন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রৌসুদ্দিন জানান, ফেনীর সুলতানপুর এলাকা থেকে গতকাল তাকে গ্রেফতার করে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশ। তিনি জানান, মিঠুন চক্রবর্তী গত 16 জুলাই চট্টগ্রামের 2 নম্বর গেটের শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাধারণ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। মিঠুন চট্টগ্রামের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেও জানায় পুলিশ। মাধ্যমে দেখেছি আমরা এই ধৃত আসামি মিঠুন চক্রবর্তী আমাদের পাঁচলাইশ মডেল থানাধীন একটি মামলার এজাহার নামী আসামি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যে হত্যাগুলো হয়েছে ছাত্র জনতার উপরে, সেখানেও তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা এখন পর্যন্ত
তদন্তে জানতে পেরেছি। স্বাধীনতার 53 বছর পর আগামীকাল থেকে রেল সেবায় যুক্ত হচ্ছেন নড়াইলবাসী। সকল প্রস্তুতি শেষে নতুন এই রেল লাইন উদ্বোধনের অপেক্ষায় ওই অঞ্চলের লাখো মানুষ। প্রাথমিকভাবে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল করবে এই রুটে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাওয়ায় খুশি এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। অবশেষে আসতে যাচ্ছে সে মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ 53 বছর ধরে এই দিনটির অপেক্ষা ছিলেন নড়াইলবাসী। রেল সেবায় যুক্ত হলে পাল্টে যাবে জেলার সার্বিক চিত্র। পণ্য পরিবহন ও যাতায়াতে ঢাকা ও দেশের অন্য অংশের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যাবে। প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য। আমরা ঢাকায় যাওয়ার জন্য আমি যে টিকিট কিনছি, খুব আনন্দ লাগছে টিকিট কিনতে পেরে। আমি মনে করি রেল লাইন চালু হলে নড়াইল জেলার ব্যবসায়ীরা, রূপগঞ্জের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমাদের অনেক দিনের একটা চাওয়া, আশা, আকাঙ্ক্ষা যে আমরা আমাদের এই নড়াইল থেকে ট্রেনে আমরা কোথাও যাত্রা করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত 169 কিলোমিটার দীর্ঘ এই রেল লাইন নির্মাণ করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। রেল লাইনের কাজ শেষে পরীক্ষামূলকভাবে কয়েকবার ট্রেন চালানো হয়েছে। এই রুটে প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সেবা চালু হয়েছে গত বছর। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, নড়াইল হয়ে যশোরের রূপদিয়ায় মিশেছে এই রেলপথ। নড়াইলের লোহাগড়ার নরান্দিয়া ও পৌর এলাকার দুর্গাপুরের দুটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে। 24 তারিখের থেকে 2 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। 2 জোড়া ট্রেন চলাচলের মধ্য দিয়ে সেই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, নড়াইলবাসীর গাড়ি চলতে পারবে। রেল যোগাযোগের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে বলে মনে করেন জেলা প্রশাসক। যুগান্তকারী যুগের সূচনা হবে। এখানে নতুন করে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি প্রতিষ্ঠিত হবে এবং এখানকার রেল সেবা চালুকরণের সকল কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ মেরিন একাডেমিকে আন্তর্জাতিক মানের একাডেমিতে রূপান্তর করতে মাস্টার প্ল্যান তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির গ্র্যাজুয়েশন কুচকাওয়াজে তিনি একথা জানান। বলেন, এবারে বাংলাদেশ মেরিন একাডেমিতে 30 জন নারী ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেছে, যা বেশ উৎসাহব্যঞ্জক। মেরিন একাডেমির অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, একাডেমিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ চলছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নৌবাহিনীর নবীন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মজীবনে একাডেমির প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা এবং অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন। সকালে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2022 এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 বি ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের সমুদ্র সীমা এবং সমুদ্র সম্পদের সুরক্ষা এবং মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতে নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে উল্লেখ করে নৌপ্রধান বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে বাহিনীর কারিগরি দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গত 28 অক্টোবর মধ্যরাতে শহরের সর্দারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালের সামনে রাস্তা পারাপার নিয়ে ওই হাসপাতালের কর্মকর্তা শিবির এবং শাহিনের সাথে শহরের স্টেশন রোড এলাকায় এম শুভ পাঠানের তর্ক বিতর্ক হয়। এর জেরে হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে ফাঁকা গুলি করে। এই ঘটনায় শিবির এবং শাহিনের নামে সদর থানায় আলাদা 2টি মামলা দায়ের করেন। গতরাতে রাজধানীর গুলশান এলাকার একটি আবাসিক হোটেল থেকে 5 জনকে গ্রেফতার করা হয়। সাভারে অভিযান চালিয়ে 4 শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দুপুরে হেমায়েতপুর, জয়না বাড়ি এবং বলিয়ারপুর এলাকায় চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযান চলাকালে 4 শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি খুলে নেওয়া হয় রাইজার এবং চুলা। সেই সাথে জব্দ করা হয় নিম্নমানের পাইপ।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।